আজ 22শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস। এই উপলক্ষে বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ একটি অনুষ্ঠান আয়োজিত করেছে। সেই অনুষ্ঠানে রয়েছে রবি ঠাকুরের উপরে কিছু কথা, কিছু গল্প, কিছু গান ও নৃত্য। চলুন আমরা দেখব তাই। পাপড়ি, তার মধ্যে শুধুমাত্র একটি পাপড়ি খসতে বাকি। নামকরণের সঙ্গে বোঝাই যায় যে ছিন্ন পত্র কেন এটা করেছে। কিন্তু রবীন্দ্রনাথ এই যে একটা দানবীয় প্রতিভা নিয়ে জন্মালেন, সেটাকে আমরা যদি একটু বিশ্লেষণ করি, একটা ঘটনার কথা উল্লেখ এবং একটা পত্রের কথা আমি উল্লেখ করে বিষয়টাকে ছোট করে আনার চেষ্টা করছি। 22শে শ্রাবণ, এই দিনটা অগাস্ট মাসেরই 7 বা 8 তারিখ করে প্রতি বছরই পড়ে। তা তেমনই আমরা ওই ছিন্নপত্রের প্রত্যেকটা পত্র যদি 1885 থেকে 1903 পর্যন্ত যে পত্রগুলো পাচ্ছি, সেই সময় পর্বে দেখা যাচ্ছে যে এই দিনটাতে রবীন্দ্রনাথের কোনো পত্র নেই। খুব অদ্ভুত ভাবে রবীন্দ্রনাথ কি তাহলে জানতেন যে 22শে শ্রাবণে উনি মারা যাবেন, তাই ওই দিন কোনো পত্র ইন্দিরা দেবীকে লিখেন? এটা একটা গবেষণার জায়গা হতে পারে, পরবর্তীকালে ভাববার বিষয় হতে পারে। আবার একটা ঘটনার কথা উল্লেখ করে বলছি। 1892 সালে 20 জুলাই গড়ুই নদীতে রবীন্দ্রনাথের যে বোট, তার মাস্তুল একটি ব্রিজে ঠেকে গিয়ে একটা ভরাডুবি ঘটনা ঘটেছিল, এবং সেই ঘটনাটির কথা রবীন্দ্রনাথ 21শে জুলাই ইন্দিরা দেবীকে যে পত্রটি লিখছেন সেখানে উল্লেখ থাকছে না। সেখানেও তিনি সেটাকে একটু সাহিত্য করছেন। সেই পত্রটাই আমার মূল পাঠ্য, যেটা একটু পড়ছি। 21 জুলাই 1892 লেখা। শিলাইদহে। কাল বিকালে শিলাইদহে পৌঁছেছিল, আজ সকালে আবার পাবনায় চলেছি। নদীর যে রোগ যেন লেজ দোলানো কেশর ফোলানো তাজা বুনো ঘোড়ার মতো গতি পর্বে ঢেউ তুলে ফুলে ফুলে চলেছে। এই খ্যাপা নদীর উপর চড়ে আমরা দুলতে দুলতে চলেছি। এই যে খ্যাপা নদী, গড়ুইকে তিনি বলছেন, গড়ুই হচ্ছে পদ্মার শাখা নদী। আর এই নদীর উত্তাল ঢেউয়ের সঙ্গে কি আমাদের জীবনের উত্তাল ঢেউকে রবীন্দ্রনাথ মিলিয়ে দিচ্ছেন না? এর মধ্যে ভারী একটা উল্লাস আছে। রবীন্দ্রনাথ এই ঢেউয়ের মধ্যে একটা উল্লাস অনুভব করছেন। কি অবাক কাণ্ড যে গতকাল তিনি মারা যেতে বসেছিলেন। একটু পরে একটা বাক্যতে আমরা সেটা পাবো। এই ভরা নদীর যে কলরব, সে আর কি বলবো। ছল ছল খল খল করে কিছুতে যেন আর কিছু ক্ষান্ত হতে পারছে না। ভারী একটা যৌবনের মত্ততার ভাব। এটুকু গড়ুই নদী, এখান থেকে আবার পদ্মায় গিয়ে পড়তে হবে। তার বোধ হয় আর কুল কিনারা দেখবার জো নেই। বর্ষার নদী, তার গতি ক্ষুরধার, কিন্তু রবীন্দ্রনাথ বিশ্লেষণ করছেন ছল ছল খল খল। মানে একজন দার্শনিক রবীন্দ্রনাথ, একজন কবি রবীন্দ্রনাথ, তার কাছে এই শব্দটা কতটা তাকে আনন্দ দিচ্ছে, তাই জন্য তিনি এই শব্দ ব্যবহার করছেন এবং উল্লাস শব্দটা আগের লাইনে ব্যবহার করেছেন। এটুকু তাকে বলছেন, সে মেয়ে বোধ হয় একেবারে উন্মাদ হয়ে ক্ষেপে নেচে বেরিয়ে চলেছে। সে আর কিছুর মধ্যেই থাকতে চায় না। তাকে মনে করলে আমার কালীর মূর্তি মনে হয়। নৃত্য করছে, ভাঙছে এবং চুল এলিয়ে দিয়ে ছুটে চলেছে। মাঝিরা বলছিল নতুন বর্ষায় পদ্মার খুব ধার হয়েছে। ধার শব্দটাকে তিনি সিঙ্গল ব্যবহার করছেন। ধার কথাটা ঠিক। তীব্র স্রোত যেন চকচকে খড়গের মতো পাতলা ইস্পাতের মতো একেবারে কেটে চলে যায়। প্রাচীন ব্রিটেনদের যুদ্ধরথের চাকায় যেমন কুঠার বাঁধা, দুই ধারের তীর একেবারে অবহেলে ছাড়খাড় করে দিয়ে চলেছে। এরপরে তিনি তার নিজের জীবনের গতকালে ঘটনায় আসছে। কাল যে কাণ্ডটি হয়েছিল সে কিছু গুরুতর বটে। কাল যমরাজের সঙ্গে একরকম হাডুডু করে আসা গেছে। মৃত্যু যে ঠিক আমাদের নেক্সট ডোর নেবার, তা এরকম ঘটনা না হলে সহজে মনে হয় না, হয়েও বড় মনে পড়ে না। কাল চকিদের মতো যার আভাস পাওয়া গিয়েছিল, আজ তার মূর্তিখানা কিছুই স্মরণ হচ্ছে না।
অপ্রিয় অনাবশ্যক বন্ধুর মতো একেবারে অনাহত ঘাড়ে এসে না পড়লে তার বিষয়ে আমরা বড় একটা ভাবিনি। যদিও তিনি আড়াল থেকে আমাদের সর্বদাই খোঁজ খবর নিয়ে থাকেন। একজন ব্রাহ্ম বাড়ির সন্তান, তিনি কিন্তু ঈশ্বরে বিশ্বাসী। নিরাকার না সাকার সে প্রশ্ন আলাদা, কিন্তু ঈশ্বরে বিশ্বাসী এই বাক্যটা প্রমাণ করে দিচ্ছে। যা হোক, তাকে আমি বহুত বহুত সেলাম দিয়ে জানিয়ে রাখছি, তাকে আমি একখানা করি কেয়ার করি রে। তা তিনি জলে ঢেউই তুলুন আর আকাশ থেকে ফুঁই দিন, আমি আমার পাল তুলে চললুম। তিনি যতদূর করতে পারেন তা পৃথিবী শুদ্ধ সকলেরই জানা আছে। তার বেশি আর কি করবেন? যেমনই হোক, হাওমাও করব না। এই হচ্ছেন রবীন্দ্রনাথ, আমাদের রবীন্দ্রনাথ। নমস্কার। ঘন শ্রাবণ মেঘের মতো রসের ভারে নম্র মতো একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। আহা তোমার সঙ্গে প্রাণীর খেলা, প্রিয় আমার বহু প্রিয়, বড় উদারা আজ পরাণ আমার, খেলাতে হার মানবে কি? আহা তোমার সঙ্গে প্রাণীর খেলা। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। সকল দেহ লুটিয়ে পড়ুক তোমার এই সংসারে, সমস্ত মন পড়িয়া থাক তব ভবন দ্বারে। একটি নমস্কারে প্রভু, একটি নমস্কারে। কেবল তুমি কি গো এমনি ভাবে রাঙিয়ে মোরে পালিয়ে যাবে, কেবল তুমি কি গো এমনি ভাবে। এক মহামানব বিশ্বের দরবারে বাংলা অক্ষরকে যিনি চিনিয়েছিলেন, ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, আমরা যাকে বিদ্যাসাগর বলেছি। তাঁর নামাঙ্কিত কলেজ বিদ্যাসাগর মেট্রোপলিটন কলেজ। সেই কলেজের বাংলা বিভাগ, শুধু বাংলা বলবো কেন, প্রত্যেকটা বিভাগের সমান সহযোগিতায় আমরা আজকে রবীন্দ্র প্রয়াণ দিবস অর্থাৎ 22শে শ্রাবণ উদযাপন করছি। মাননীয় অধ্যক্ষ মহাশয়, আমাদের কলেজের অভ্যন্তরীণ সেলের যিনি দায়িত্ব আছেন অধ্যাপক সরজিৎ সর্দার, এবং প্রত্যেককে আমার উপযুক্ত শ্রদ্ধা সম্মান। আমার কলেজের সমস্ত শিক্ষাকর্মী বন্ধু, তাদেরকেও আমার পক্ষ থেকে শ্রদ্ধা সম্মান। আর যাদের না হলে এই কলেজটা নয়, আমার প্রাণপ্রিয়, আমার হৃদয়ের মধ্যে গেঁথে থাকা সেই ছাত্রছাত্রী, প্রত্যেককেই আমার আন্তরিক স্নেহপূর্ণ ভালোবাসা। আমি আজকে যেটা ছোট্ট করে বলি, আমরা অধ্যাপক অধ্যাপিকারা জানি বিষয়টা। আমি আজকে যেটা আলোচনা করব শুধু ওই ছাত্রছাত্রীদের জন্য। আমি আজকে যে বিষয়টা সংক্ষেপে, খুবই সংক্ষেপে একটু আলোচনা করতে চেষ্টা করব, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সৌন্দর্য চেতনা। আসলে
সত্য শিব সুন্দর, এই কথাগুলোর মধ্যে একটা সুন্দরের ভাব আছে। রবীন্দ্রনাথ ঠাকুর এই যে আমরা বাইরের দিক থেকে যে সুন্দর বলে চিনি, জানি, বাহ কি সুন্দর দেখতে, তিনি কিন্তু এই সৌন্দর্যটাকে গুরুত্ব দেননি। তিনি যে সৌন্দর্যের কথা বলেছেন সেটা হচ্ছে আভ্যন্তরীণ সৌন্দর্য। বাইরে থেকে আমরা যত কুৎসিতই হই না কেন, আমাদের ভেতরে যদি একটা উদার মানবিকতা থাকে, সেই উদার মানবিকতাই হলো সৌন্দর্য বোধ, সৌন্দর্য চেতনা। এই বিষয়টা রবীন্দ্রনাথ ঠাকুর তার বিভিন্ন কবিতায়, প্রবন্ধে, নাটকে, গল্পে তুলে ধরেছেন। আমি দুটো তিনটে গল্প ধরে ধরে ব্যাপারটা বোঝানোর চেষ্টা করব। আমি প্রথমেই বলি যে রবীন্দ্রনাথ ঠাকুর সারা জীবন ধরে শুধু সাহিত্যই রচনা করে যাননি, সাহিত্য রচনার পাশাপাশি তিনি কিন্তু অনেক কাজ করেছেন, দেশপ্রেমিক বটে। নোবেল প্রাইজের মাধ্যমে তিনি আমাদের বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে উন্নীত করেছেন। একজন বাঙালি হিসাবে বাংলা সাহিত্যকে বিশ্বের দরবারে উন্নীত করার প্রথম যিনি কৃতিত্বের দাবি রেখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর একটা কথা অন্য প্রসঙ্গে বলে রাখি, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় তিনিও কিন্তু নোবেল প্রাইজ পাওয়ার জন্য আমাদের পশ্চিমবঙ্গ থেকে একটা কথা উঠেছিল, কিন্তু শেষ পর্যন্ত গোলযোগের কারণে সেটা পাঠানো হয়নি, মানে হয়নি। যদি পেতেন আমরা আমাদের গর্বে বুক আরো ভরে যেত। একই অঞ্চলের বীরভূমের। আচ্ছা, আমি বললাম না যে আমরা বাইরের দিক থেকে যত কুৎসিতই হই না কেন, আমাদের ভেতরে যদি মানবিকতা থাকে, সেই মানবিকতাই হচ্ছে প্রকৃত মানবিক বোধ, প্রকৃত সুন্দর। রবীন্দ্রনাথ ঠাকুর শেষের দিকে অনেকগুলো গদ্য কবিতা রচনা করেছিলেন। তার মধ্যে একটা কাব্যগ্রন্থের নাম হচ্ছে পুনশ্চ। সেই পুনশ্চ কাব্যগ্রন্থের কবিতা গুলোর মধ্যে একটা কবিতা হচ্ছে ছেলেটা। আমি এই কবিতাটা সংক্ষেপে গল্পের ছলে বলে আমি দেখাতে চাইবো যে এর মধ্যে সৌন্দর্য চেতনা তিনি কিভাবে দেখাতে চেয়েছেন। ছেলেটা খুব দুরন্ত, কারো কথা শোনে না, খুব অল্প বয়সে তার মা মারা গেছে, বাবাও নেই, মানুষ হচ্ছে পাশের বাড়ির একজনের কাছে। মানুষ হচ্ছে পাশের বাড়ির একজনের কাছে। ছেলেটার যত দুরন্তপনা ওই মানুষটার মানে যিনি মানুষ করছেন, কখনো বা সেই ছেলেটা করে কি, গরুর দড়ি খুলে দেয়, গরু কিভাবে লাফিয়ে লাফিয়ে চলে যায় দেখার জন্য। এই ছেলেটা একদিন করেছিল কি, হেলে সাপ মাস্টারমশাই ডেস্কে রেখে দিয়েছিল। কারণটা কি, এই সাপটা দেখে মাস্টারমশাই কি করে এইটা দেখার জন্য। এই ছেলেটা
গোবরে পোকা পুষত বাগানে, গোবরের গুটি খেতে দিত। এই ছেলেটা একটা বঙ্গজ দেশি নিরী কুকুর পুষেছিল, রাস্তায় ঘুরে বেড়াচ্ছে নিরী কুকুর পুষেছিল। এই কুকুরের সঙ্গে সে ঘুমাত, যদি একই বিছানায় না শুতো তার ঘুম হতো না, একসঙ্গে খেত। একদিন এই কুকুরটা পাশের বাড়ির একজনের ভাতে মুখ দিয়েছিল, কুকুরটাকে মেরে ফেলল। এই কুকুরটা মারা যাওয়ার ফলে ছেলেটা, যে ছেলেটার কোনোদিন চোখে জল আসেনি, সেই ছেলেটা কাঁদল, লুকিয়ে লুকিয়ে কাঁদল। এইখানে ব্যাপারটা দেখতে বলছি যে একটা ছেলে শুধু কি হয় সেটা দেখার জন্য কখনো বা হেলে সাপ নিয়ে স্কুলে যায়, কখনো বা গরুর দড়ি ছিঁড়ে দেয়, আবার সে করে কি মানবেতর প্রাণী, একটা গোবরে পোকা, সামান্যতম প্রাণী, তার দুঃখটা বুঝেছে, সে পুষেছে, কি খায় গোবর, গোবরে গুটি দিয়েছে। অর্থাৎ আমাদের মধ্যেকার ভালোবাসা শুধু তার মধ্যে কিন্তু আর ওই মানুষের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, সেই ভালোবাসা ছড়িয়ে পড়েছে মানবেতর প্রাণীর মধ্যে। এই যে রাস্তাঘাটে কুকুর বেরিয়ে বেড়ায়, আমরা তো দেখে তাকে দুচ্ছাই করে তাড়িয়ে দিই, সে পুষেছিল, করেছিল কি তাকে খেতে দিত, একসঙ্গে খেত, এবং তার মৃত্যু হওয়ার পর সেই ছেলেটা খেলো না, ঘুমলো না, তার চোখ দিয়ে জল পড়ল। অর্থাৎ ছেলেটা মানুষকে ভালোবাসতো, আমার মনে হয় তার থেকে বেশি ভালোবাসতো মানবেতর প্রাণীকে। অর্থাৎ একটা মানুষের মধ্যে এই যে ভালোবাসার বিষয়টা, রবি ঠাকুর কিন্তু চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন, শুধু মানুষকে ভালোবাসা নয়, অন্য প্রাণীদেরও ভালোবাসতে হবে, এটাই মানবিকতা। বেশ কয়েক বছর আগে বারাসাতের একটা ডাস্টবিনে একটা বাচ্চা ভ্রূণ সবে সদ্য জন্ম নিয়েছে পড়ে থাকতে দেখা গেছে। মানুষই তো ফেলে গেছে, তাহলে সেই মানুষ কি মানবিক না অমানবিক? শীতের রাত, কতগুলো কুকুর সেখানে পাহারা দিয়েছে, সেই ভ্রূণটাকে রক্ষা করেছে। এখানে প্রশ্ন তুলতে পারি, মানুষ কি মানবিক না ওই কুকুরগুলো মানবিক? কারণ সেই কুকুরগুলো করেছে কি, সেই বাচ্চাটাকে সারা রাত ধরে পাহারা দিয়ে কোলের মধ্যে রেখে তাকে বাঁচিয়ে রেখেছে, যতক্ষণ না পুলিশ এসে সেই বাচ্চাটাকে উদ্ধার করে। কুকুরগুলো তখন ছিল। তাহলে কুকুরগুলো মানবিক বা সৌন্দর্য চেতনার অধিকারী, না যে মানুষটা, যে মা ফেলে গেছে, মায়ের ফেলুক আর যিনি ফেলে গেছেন তিনি মানবিক? উত্তরটা স্পষ্ট। এই সৌন্দর্য চেতনা, ওই যে বললাম না, কেবল বাইরের দিক থেকে খুব সুন্দর তা কিন্তু নয়, আমাদের মধ্যে, অর্থাৎ মানুষের মধ্যে কতটা মানবিকতা আছে, সেই মানবিকতার মধ্যেই তিনি কিন্তু সৌন্দর্য সন্ধান করতে চেয়েছে। তিনি, তার তো জন্ম কলকাতায়, পাশেই কলকাতা, এই পাশেই রবি ঠাকুরের জন্মস্থান, বাড়ি, তার পাশেই গঙ্গা। সেই গঙ্গা করে পদ্মা হয়ে তিনি বাংলাদেশ যেতেন। আমার মানে কলিগ মধুসূদন তো বলেছেন ছিন্নপত্রের কথা, ওই বাংলাদেশে, এখন যেটা বাংলাদেশ, তখন বাংলাদেশ হয়, বদিশর, শিলাদহ, শাজাপুর, এই সমস্ত অঞ্চলে বসে তিনি করেছেন কি, অনেক চিঠি লিখেছেন এই বাংলা, ইন্দিরা দেবী তার মধ্যে বেশি লিখেছেন। তিনি যে নদী পথে যাচ্ছেন, যে নৌকা করে যাচ্ছেন, তিনি করতেন কি, সেই যাওয়ার পথে
মাঝে মধ্যে নামতেন, কোনো ঘাটে নামতেন, সেইখানে রান্না খাওয়া করতেন, সঙ্গে আরো ছিলেন লোকজন। এবং তিনি ওই সময়টুকুর মধ্যে পার্শ্ববর্তী গ্রামের, ওই যে নদী বললাম, সেই পার্শ্ববর্তী গ্রামের মানুষদের সঙ্গে ভাব জমাতেন, দেখতেন, যাওয়ার পথে যে নদীর দুপাশে গাছপালা সেগুলো দেখতেন। অর্থাৎ দৃষ্টিটা কিন্তু, অর্থাৎ রবি ঠাকুরের দৃষ্টিটা কিন্তু কোথায় পড়তো? মানুষের উপরে পড়তো, কখনো বা পড়তো নদী প্রকৃতির উপরে, কখনো পড়তো গাছপালার উপরে। তাহলে এই দৃষ্টিটাকে তিনি কাব্যে নিয়ে এসেছেন। কিভাবে তিনি বলছেন? আশা দিয়ে, ভাষা দিয়ে, তাহে ভালোবাসা দিয়ে গড়ে তুলে মানসী প্রতিমা। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর মানসী নামে যে কাব্যগ্রন্থ রচনা করেছিলেন, সেই মানসী কাব্যগ্রন্থের মানুষ হচ্ছে প্রকৃতি, মানুষ। অর্থাৎ এই প্রকৃতিকে মানুষের মধ্যে ধরা, মানুষের যেমন ইন্দ্রিয় জ্ঞান আছে, প্রকৃতিরও আছে, এইটা আবিষ্কার রবি ঠাকুর করলেন। এটাও তো সৌন্দর্য। রবি ঠাকুর এখানে বুঝিয়ে দিলেন, আমাদের হাত কেটে গেলে আমরা খুব কষ্ট পাই। একটা গাছ কাটলে কি তার প্রকৃতির কষ্ট হয় না? কারণ সেই তো মানুষের প্রতিমা। আমরা যাকে প্রতিমা হিসাবে মেনে নিয়েছি, তাকে যদি কেটেই ফেলা হয়, গাছ কেটে ফেলা হয়, তার কোনো ক্ষতি হবে না। এই সৌন্দর্য রবি ঠাকুর অনুভব করেছিলেন। তিনি এক জায়গায় বলছেন, সীমার মাঝে অসীম তুমি বাজাও আপন সুর। অনেক বড় ব্যাখ্যা হয়। আমাদের যে সীমা, পরিধি, সেই সীমার মধ্যে কত অসীম বিশ্ব প্রকৃতি, অসীমের মধ্যে আমরা বিচরণ করি। আমি আর একটা গল্প বলে শেষ করব। আমরা খুব পরিচিত একটা গল্প বলি, এটা চলচ্চিত্রায়িত হয়েছিল, কাবুলিওয়ালা। কাবুলিওয়ালা গল্পে দুজন পিতার কথা বলা হয়েছে। মিনির পিতা, বাচ্চা মেয়েটার পিতা, যিনি লেখক, আর সুদূর কাবুল থেকে আসা একজন ফেরি করা ব্যক্তি, কাবুলিওয়ালা যাকে বলি, সেই ব্যক্তিকে বলা হয়েছে। রবি ঠাকুর গল্পটা শেষে, ছোট গল্প একটা বৈশিষ্ট্য আছে যে শেষ হয়ে হইল না শেষ। আমি কিন্তু বলবো না, তোমাদের বুঝে নিতে হবে। রবি ঠাকুর গল্প তাই বলেছেন, তাই সেটাই চেষ্টা করেছেন যে আমি বলছি, কিন্তু সিদ্ধান্তটা পাঠক না, পাঠকদের মধ্যে থেকে সিদ্ধান্ত উঠে আসবে। এটা ছোট গল্পের বৈশিষ্ট্য। কাবুলিওয়ালা ছোট গল্প। যেদিন জেল থেকে কাবুলিওয়ালা ছাড়া পেল, সেদিন মিনির বিবাহ। এই মিনিকে কাবুলিওয়ালা নিজের মেয়ের মতো করে দেখেছিল। সুদূর আফগানে রেখে আসা কাবুলিওয়ালার মেয়ে, সেই কাবুলিওয়ালার মেয়ে আর মিনিকে একই দৃষ্টিকোণ থেকে দেখেছিল কাবুলিওয়ালা। গল্পে দেখা যায়, ছেঁড়া কাগজে পকেট থেকে একটা হাতের ছাপ বার করছে। এই ছাপটা হচ্ছে সেই কাবুলি, তার নাম হচ্ছে রহমত, কাবুলিয়ার নাম হচ্ছে রহমত, সেই কাবুলিওয়ালার মেয়ের ছাপ। এখানে আমরা খেয়াল করি, দেশ ছেড়ে আসা একজন পিতা, আর আরেকজন পিতা হচ্ছে মেয়ে আছে, সবসময় মেয়েকে দেখতে পাচ্ছে, সেই পিতা। তাহলে কাবুলিওয়ালার মধ্যে যে পিতৃত্ব বোধ আছে,
এই বোধটা কিন্তু তুলে ধরেছেন রবীন্দ্রনাথ ঠাকুর ওই মিনির দেখার মধ্যে দিয়ে। অর্থাৎ মিনিকেই মনে করত তার মেয়ে। এই পিতা কিন্তু আর শুধুমাত্র ওই কাবুলি আওয়ালার মধ্যেই নেই বা শুধুমাত্র লেখকের মধ্যেই নেই, এই পিতৃত্ব কিন্তু সমগ্র বিশ্বের সমগ্র পিতার। এটাও সৌন্দর্য। আমরা পুরুষ, এর মধ্যে পিতা বোধটা আছে, একজনের মধ্যে নেই। কাবুলিওয়ালার মধ্যেও শুধু নেই, আছে, আবার শুধু ওই মিনির বাবার মধ্যেও নেই, সকলের মধ্যে আছে। অর্থাৎ রবি ঠাকুর বলতে চাইলেন এই পিতৃসত্তা বা পিতৃত্ব সার্বিক সবার মধ্যে, এটা যে আবিষ্কার করা, এই বোধটা তুলে ধরা, এটা তো সর্বশক্তি। রবি ঠাকুর কিন্তু এখানেই সৌন্দর্যের কথা বলতে চেয়েছে। আসলে আমি যে বিষয়টা আলোচনা করব অনেক বড় বিষয়, আজকে এটুকু থাক। সকল ছাত্রছাত্রীকে আমার স্নেহপূর্ণ ভালোবাসা দিয়ে বক্তব্য শেষ করলাম। আমরা স্মরণ করছি কবিগুরুকে, কবিগুরুর প্রয়াণ দিবসকে। তাকে নতমস্তকে প্রণাম জানিয়ে আমার একটি ছোট্ট নিবেদন। কবিতা কৃপণ। আমি ভিক্ষা করে ফিরতেছিলেন গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ। আমি মনে ভাবতেছিলেন এ কোন মহারাজ, আজি শুভক্ষণে রাত পোহালো, ভেবেছিলেন তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে। বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেন পথে, চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে। মুঠা মুঠা কুড়িয়ে নেব, নেব ভারে ভারে। দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে, আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে। দেখে মুখের প্রসন্নতা জড়িয়ে গেল সকল ব্যথা, হেন কালে কিসের লাগি তুমি অকস্মাৎ, আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত। মরি একই কথা রাজাধিরাজ, আমায় দাও গো কিছু। শুনে ক্ষণকালের তরে রইল মাথা নিচু। তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে, এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা। ঝুলি হতে দিলেন তুলে একটি ছোট কণা, যবে পাত্র খালি ঘরে আনি উজাড় করি, এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি। দিলেন যারা আজ ভিখারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে, তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে। তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে, তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে। নমস্কার। আমার এই শূন্য বুকে একান্ত আশ্রয়, শুধু আমি কেন, তুমি তো আপামর বাঙালির অহংকার। তোমার উপস্থিতি
জীবনে ধ্রুব তারার মতো। তুমি রবি, বিশ্বের রবি, ভারতের কবি, এই বাংলার হৃদয়ের ছবি। তোমারই যেন ভালোবাসিয়াছি শতরূপে শতবার, জনমে জনমে যুগে যুগে অনিবার। যে গানের তালে গলা মিলিয়ে সৃষ্টি রবীন্দ্রসঙ্গীত, সেই গানের ছন্দেই পা মিলিয়ে সৃষ্টি রবীন্দ্র নৃত্য। কখনো শ্যামা, কখনো চণ্ডালিকা, তোমার প্রতিটি গানের ছন্দে মিলিয়েছি নিজেকে। কখনো চিত্রাঙ্গদা হয়ে দিয়েছি শ্রদ্ধাঞ্জলি। তোমার গোড়াকে আজও কামনা করি, তোমার বিনোদিনী হতে চাই। বনফুলে মালা গেঁথে সন্ধ্যা সঙ্গীতে সোনার তৈতে নিরুদ্দেশে যাত্রাকালে সৃষ্টি তোমার মানসী। কেন মেঘ আসে হৃদয় আকাশে, দেখা তবু মেলে না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। কেন মেঘ আসে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না। 25শে বৈশাখ, বিশ্বকবির শুভ জন্মলগ্ন। আজও তুমি সকলের মনে ও প্রাণে বিরাজমান। আজও ফাঁকা দুপুরবেলায় কোনো এক ফেরিওয়ালার ডাক শুনতে পেলে দৌড়ে এসে দেখি কাবুলিওয়ালা কি ফিরে এলো তার খুকির জন্য। কাবুলিওয়ালা, ও কাবুলিওয়ালা, তোমার ঝুলিতে কি আছে? কাবুলিওয়ালা, আমি জানি তুমি আছো, তুমি আছো ঠাকুর। সবার মন্দিরে হয় না পুজো, তোমার মন্দির মসজিদ গির্জায় তোমার